আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদলের বৈঠকে আমন্ত্রণ স্বীকৃতি পেতে চলেছে এনসিপিআই। সকাল 11টায় সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে এবং সেই বৈঠকে ডাক পেয়েছে বিদ্রোহী তৃণমূল সংসদের দল এনসিপিআই। এনসিপিআই সাংসদকে আমন্ত্রণ এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে আগামীকাল থেকে যে বাদল অধিবেশন শুরু হচ্ছে তার আগে আজ সর্বদলীয় বৈঠকের ডাক, সকাল 11টায় সেই বৈঠক ডাকা হয়েছে। কি জানা যাচ্ছে বৈঠক সম্পর্কে? অনুষ্ঠিত দেখো, যখন পার্লামেন্ট সেশন স্টার্ট হয় তার আগে সরকারের তরফ থেকে সর্বদলীয় বৈঠক ডাকা হয় এবং এর আগে আমরা 15 বছর ধরে দেখেছি এই বৈঠকে টিএমসি থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা দলনেতা হিসাবে যেতেন এবং সেখানে তাদের দলের অবস্থান রাখতেন বিভিন্ন বিলগুলোর উপর। এবং আজকে যখন 11টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, কিন্তু এবার তিনি এনডিএ শরিক হিসেবে সেখানে থাকবেন। কাকলি ঘোষ দস্তিদারও যাবেন, যেহেতু তিনি চিফ হুইপ হতে চলেছেন। এনসিপি এই দলের আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়তো হবে আগামী দুদিনের মধ্যে, তিনি তার সঙ্গে থাকবেন এবং আজকে তারা এনডিএ শরিক হিসাবে এই অল পার্টি মিটিং অংশ নেবেন 11টায়। তাদেরকে গতকালই কিরণ রিজিজু আমন্ত্রণ জানিয়েছিলেন মিটিং আসার জন্য এবং তার আগে গতকালই স্পিকারের অফিস থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা দাবি করেছিলেন যে পৃথকভাবে তারা বসতে চাইছেন, এনডিএর সঙ্গে তারা বসবেন 20 জন সাংসদ। সেটাকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার, তাদেরকে সেপারেট সিট অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে। এখন নেক্সট ধাপ হচ্ছে কি তাদেরকে এনসিপিআই সাংসদ হিসাবে লোকসভায় স্বীকৃতি দেওয়া। সেটা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সেটাও হয়ে যাবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আজকে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর বলেছিলেন কি, প্রধানমন্ত্রী তাকে বলেছেন কি পশ্চিমবঙ্গ এবং দেশের উন্নয়ন সাথে সাথে করতে হবে এবং সেই অবস্থান নিয়েই এনসিপিএ সাংসদরা যাবেন, নেতারা যাবেন আজকে এই মিটিং এ এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন তাদের পাখির চোখ থাকবে, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন এবং সেটা নিয়ে তারা বার্তাও সেটা এই মিটিং এ দেবেন এবং আগামীকাল থেকে সেশন স্টার্ট হচ্ছে। তবে অনুসভা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি লোকসভাতে ডিলিমিটেশন করা এবং মহিলা সংরক্ষণ বিল আনা, সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে বিজনেসে নেই, কিন্তু সরকারের পরিকল্পনা রয়েছে এই সেশন যখন 13ই অগস্ট অব্দি চলবে তার আগে সেই বিলটিকে নিয়ে এসে লোকসভা এবং রাজ্যসভা থেকে পাস করানো। মনে রাখতে হবে এর আগে সরকার চেষ্টা করেছিল কিন্তু তাদের কাছে নম্বর ছিল না এবং সেই বিল পাস হয়নি। এখন এনসিপিআই এর 20 জন সাংসদ তাদের কাছে এসেছেন, 6 জন শিবসেনা উদ্ধব গুটের সাংসদরা এসেছেন। ডিএমকেও হয়তো একটা অন্য অবস্থা নিতে চলেছে। শরদ পাওয়ারের দলের তরফ থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি কিছু চেঞ্জেস করলে তারা সেটাকে সমর্থন করবেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কি নেক্সট উইকে যখন হাউস স্টার্ট হবে তখন এই বিলগুলো সরকার নিয়ে আসবে এবং লোকসভায় সেটাকে পাস করাবে এবং সেটাতে বোঝাই যাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সমর্থন হতে যাচ্ছে এখন এনসিপিআই এর, যারা এখন এনডিএ তে বিজেপির পরে সব থেকে বড় দল, 20 জন সাংসদ তাদের কাছে রয়েছেন এবং এর পরে হচ্ছে কিন্তু জেডিইউ এবং টিডিপি যারা আগে থেকে শরিক ছিল এনডিএ তে। সেক্ষেত্রে গুরুত্ব রয়েছে তাদের। আজকে বিএসসি মিটিংও ডাকা হয়েছে 5টার সময়, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন দেখতে হবে কি আজকে মিটিং এর প্রথম এই এনডিএ শরিক হিসাবে যখন তারা উপস্থিত থাকবেন তারা কি অবস্থান নিচ্ছেন 11টার এই সর্বদলীয় বৈঠক। অনুসভা, ধন্যবাদ বিজেন্দ্র। নিঃসন্দেহে এখন নজর রয়েছে সকাল 11টার দিকে যখন সর্বদল বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন বিদ্রোহী সাংসদরা এবং শতাব্দী রায় তিনি ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। রওনা হওয়ার আগে কি বললেন শোনাবো। আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা এবং রুলস হিসেবে যেগুলো এবং স্পিকারের ইনস্ট্রাকশনে কি কি চাই স্পিকারের লিখিতভাবে সেগুলো আমরা করে নেব। একেবারে এনসিপিআইতে যে 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন তারা সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছেন। সকাল 11টায় বৈঠকে তারা যোগ দেবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক তিনি কি জানাচ্ছেন শোনাব। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। ভেঙে খান খান হয়েছে কালীঘাট তৃণমূল। কালীঘাট শিবির ক্রমশ ফাঁকা হচ্ছে আর এরই মধ্যে গতকাল বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দলে ফিরুন, আমি ইস্তফা দেব। আপনারা দলে ফিরে এলে আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব বলে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব
যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জকে কটাক্ষ করেছেন সাংসদ শতাব্দী রায়। তিনি বলছেন, এটা মনে হয় 4 তারিখ ভোটের ফলের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে এটা হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত 5 তারিখ নিলে ভালো হতো, যেটা দেরিতে হলো, বলছেন সাংসদ শতাব্দী রায়। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করা, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা দলে ফিরে এলে আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রসঙ্গে কি বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আসুন শুনে নেওয়া যাক। যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফেরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আজ আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। তো এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কি ভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, এরকম চ্যালেঞ্জ উনি বারবার করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই চান না সবাই দলে ফিরুক। বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছিলেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। তো ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে না, কে দিদির হাত ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হচ্ছে। আর এর আগে খুব সম্প্রতি শিবির বদলেছেন মদন মিত্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এবং বিদ্রোহী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং তাদের প্রত্যেকেরই নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে, সেটা অভিষেকের লিস্ট তো আমি বলতে পারবো না। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? চলুন। কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। 100 বার। আপনি ছিলেন নাকি কাছে? আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি? আমার ফোন করেছিল, ছিলেন? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আর শুধরেই নাওগা। দলটার এই জায়গা আজকে শুভেন্দু অধিকারী আজকে কেন দল ছেড়েছে? শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা বানাতে গিয়ে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে গিয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতো এইরকম একটা বলিষ্ঠ নেতৃত্বকে আজকে দল ছাড়তে আমরা বাধ্য করেছি। ইডির থেকেও ভয়ঙ্কর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন বিধায়ক মদন মিত্র। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্র সম্পর্কে কি বলেছেন শোনাবো। लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है तो आप जाओ ईडी में। मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस, मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।